স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। এবার জানাবো খবরের বিস্তারিত। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ে থাকা ৩৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করেছে সরকার। সাবেক এই ৩৩ ডিসি ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। আলাদা ৬ প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ৫টি প্রজ্ঞাপনে প্রতিটিতে ৬ জন করে এবং আরেকটিতে ৩ জন কর্মকর্তাকে ওএসডি করার কথা বলা হয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার ডিসি সম্মেলনের শেষ দিন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছিলেন, যাদের কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এর একদিন পরই আসলো এই সিদ্ধান্ত। এর আগে একই কারণে ১২ কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল। পতিত আওয়ামী লীগকে দাঁড়াতে দেয়া হবে না, নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, বিচার করে দলটিকে নিষিদ্ধ করতে হবে। এ ধরনের বক্তব্য ৫ই আগস্টের পর থেকে টক অফ দ্য কান্ট্রি। তবে ক্ষমা চাইলে নিরপরাধ আওয়ামী লীগদের রাজনীতির সুযোগ দেওয়া হবে। উপদেষ্টা আসিফের এমন বার্তা নতুন করে আলোচনার জন্ম দেয়। একদিন না যেতেই একই উপদেষ্টার দলটিকে নির্মূলের ঘোষণা ও বিএনপি মহাসচিবের ষড়যন্ত্রের গন্ধ রাজনীতিতে নয়া মোড় দিল। যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। জনগণের সেবায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ সরাসরি কোনো অপরাধ বা ফ্যাসিবাদের সাথে জড়িত না থাকলে রাজনীতি করতে পারবেন এবং নির্বাচনেও অংশ নিতে পারবেন। উপদেষ্টার এমন বক্তব্য মঙ্গলবারের। আর এই কথায় নানা মহল থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। একদিন না যেতেই একই উপদেষ্টার মুখে শোনা গেল ভিন্ন কথা। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। এক উপদেষ্টা 2 দিনে 2 রকম বক্তব্য নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণ চলছে তখন ঘি ঢাললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গণহত্যা, শেখ হাসিনার পতন এবং তার আগের 15 বছরের বেশি সময় স্বৈরশাসন নিয়ে বিচারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সোচ্চার। এমন পরিস্থিতিতে জুলাই আন্দোলনের প্রথম সারির নেতার বক্তব্য নিয়ে তাই নতুন করে রাজনীতিতে উঠেছে নানা কথা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধ সহ 4টি দাবি মেনে নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। নতুন প্রশাসন না আসা পর্যন্ত ফিরবেন না ক্লাসে। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে। এদিকে সংঘাতে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর হামলায় জড়িত নয় বলে দাবি ছাত্রদলের। ছাত্র রাজনীতি ইস্যুতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় মঙ্গলবার। আহত হয় অর্ধশতাধিক। এই ঘটনার পর বুধবারও থমথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রধান ফটকের চারপাশে সতর্ক অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ছাত্র রাজনীতি বন্ধসহ 5 দফা দাবি আদায়ে বুধবার প্রশাসনিক ভবন ও বিভিন্ন একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। যেসব কাজকর্ম যেগুলো একাডেমিক যেগুলো আমাদেরকে করতে বলা হয়েছে, যেমন ক্লাস টাস, পরীক্ষা টরীক্ষা, এগুলো আমরা করে যাচ্ছি না, কারণ যেহেতু উনি আমার সঙ্গে নাই, আমরা তার সঙ্গে নাই। যতক্ষণ না পর্যন্ত দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ক্লাস অথবা কোনো পরীক্ষা যেগুলো থাকবে সবকিছু আমরা বর্জন করতেছি।
এমন পরিস্থিতিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের সব ধরনের রাজনীতি বন্ধ থাকবে। এছাড়া মঙ্গলবারের সংঘর্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। জড়িত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবে প্রশাসন। দেয়া হবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ। 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে কুয়েটের একাডেমিক কার্যক্রম। 4টি দাবি মেনে নেওয়া হলেও উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ স্যারকে বর্জন করেছে। রিকোয়েস্ট করব অতি সত্বর যত দ্রুত সম্ভব নতুন ভিসি স্যার, প্রভিসি স্যার এবং ডিএসডব্লিউ নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের ক্লাস শুরু করার জন্য। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত নয় বলে দাবি কুয়েট শাখা ছাত্রদলের। সংবাদ সম্মেলনে ওই ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি করা হয়। সেই সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আপনারা দেখতে পেয়েছেন। তবে তাদের কেউই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নয় এবং ছাত্রদলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে দায়ী করেছে ছাত্রদল। দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, গুপ্ত সংগঠন শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা করেছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্রদলের ইতিবাচক গণতান্ত্রিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের অভিযোগ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগের সঙ্গে থেকে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারাই অগণতান্ত্রিক উপায়ে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। বলেন, ছাত্রলীগের স্টাইলে হুমকি দেবেন না। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল। ছাত্রদলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করত তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়ত না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, কুয়েটে এই মুহূর্তে কি অবস্থা বিরাজ করছে এবং সেই সাথে ছাত্রদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবেন। কুয়েটের যে অবস্থা এখন অনেকটা শান্ত বলা যায়। বিশেষ করে শিক্ষার্থীরা যারা ছিলেন আন্দোলনরত তারা কিন্তু যে হলে ফিরেছেন এবং এখানে অবস্থান করছেন। তবে যে উত্তেজনা যেটা সেটা কিন্তু এখনও কমেনি, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে। তবে যেটা বলছে যে 6 দফা যে দাবি ছিল সে দাবির মধ্যে 4 দফা ইতিমধ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়েছে, যার কারণে যে বাকি যে 2 দফা সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে রয়েছে। এবং যে এখানটা যে বাকি যে 2টি দফা ছিলেন তার মধ্যে ছিলেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, ছাত্র বিষয় পরিচালক, যে 3 জনের যে পদক দাবি করেছিলেন, যার কারণে যে আজ বিকেলে কিন্তু নির্দিষ্ট সময় যে বেঁধে দেওয়ার সময় ছিল সেই সময়ের পরবর্তী তারা কিন্তু এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে আগে যে দায়িত্ব ছিলেন সেখান থেকে শিক্ষার্থীর আন্দোলনরত তারা কিন্তু এই 3 জনকে বর্জন করেছে। যার মধ্য দিয়ে বলা যায় যে শিক্ষার্থীদের যে ঘোষণা সে ঘোষণা কিন্তু তারা বলেই রেখেছেন যে এই নতুন অভিভাবকের মাধ্যমে তারা যে প্রশাসক আসবে, উপাচার্য, উপ উপাচার্য ও পরিচালক, তাদের অধীনে তারা যে শিক্ষা জীবন বা শিক্ষা জীবনে ফিরতে চান এবং তাদের শিক্ষা কার্যক্রমে ফিরবেন, এমনটা কিন্তু ঘোষণা। যার কারণে যে এখন দেখার বিষয় থাকছে যে পরবর্তী যে সিদ্ধান্ত আসে সেটা। আর যদি সার্বিক যে নিরাপত্তা যে বলাটা দাবি করা হয়েছিল, বিশেষ করে বাইরের যে নিরাপত্তাগুলো এবং বাইরের নিরাপত্তা যে বলাটা সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে নিরাপত্তা যে বলা সে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রবেশ দ্বার সহ অন্যান্য ব্যবস্থায় অন্য স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের।
সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও কেউ ১-১১-র কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সন্দেহ দেখা দিয়েছে। গণতন্ত্রের পথে কেউ বাধা হলে মোকাবিলা করা হবে শেখ হাসিনার মতোই, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কড়া সমালোচনা করে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উপদেষ্টাদের সরে যাওয়ার আহ্বান জানান তারা। জেলায় জেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ৫ জেলায় জনসভা করেছে বিএনপি। এসব সমাবেশে উঠে এসেছে বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি। কিশোরগঞ্জের কর্মসূচিতে যোগ দেন চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বলেন, জাতীয়র আগে অন্য নির্বাচনের ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না, দীর্ঘায়িত হতে দিব না। সিলেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আশিস গ্রুপের বশিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, তাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। এছাড়া কুষ্টিয়ার সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু এবং পিরোজপুরে যোগদান গোলাম সরোয়ার। দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক। ১৭ বছর আগের নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল ইসলামের আদালত এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক হয়রানি করতেই বেগম খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয়। এদিকে বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা রেজিমের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই ছিল এই মামলা। আইনের শাসন না থাকায় খালেদা জিয়ার মামলা চলমান ছিল বলেও মত তার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ধরনের কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও সেই মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকভাবে নাজেহাল করা হয়েছে। 1.5 মাস চলে গেছে, এখনো সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনো বাকি 9.25 কোটি বই ছাপানোর কাজ, আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি 13 কোটিরও বেশি। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপার কাজ শুরু, বাধাই শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া। এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন। এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিবি, কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে 40 কোটি 15 লাখ বই ছাপানোর কথা, যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি 24 লাখ বই, আর মোট বিতরণ বাকি 13 কোটি 82 লাখের বেশি।
প্রাথমিক ও প্রাক প্রাথমিকের 9 কোটি 19 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 8 কোটি 87 লাখের বেশি বই। বিতরণ হয়েছে প্রায় 8.5 কোটি। এখনও 32 লাখ 19 হাজার বই ছাপানো বাকি, আর বিতরণ বাকি প্রায় 73 লাখ বই। মাধ্যমিকের মোট 30 কোটি 96 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 22 কোটির কিছু বেশি বই, আর বিতরণ হয়েছে 18 কোটির কাছাকাছি। এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি বই এবং বিতরণ বাকি প্রায় 13 কোটি 10 লাখ বই। এনসিটিবি বলছে, বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী। প্রিন্টারদের একটা চক্র কাজ করেছে, ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের 25 তারিখে সকল বই দেওয়া সম্ভব হবে না। 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত, এটিও তারা জানুয়ারি মাসের পুরোটাই লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে জানুয়ারি মাসের মধ্যে আমরা 60% বই দেওয়া হয়ে গেছে। বলা হয়েছে যত দ্রুত সম্ভব এটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, যারা সবাই সহযোগিতা করছে, কাজটা যেন দ্রুত বের হয়ে যায়। বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিবি। প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। বড়জোর 5 কোটি বই এখন প্রয়োজনীয় বই, এইটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এটা অসম্ভব কিছুই নয়। প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে। প্রায় 4 কোটি বই এখনো বাধাই হওয়ার অপেক্ষায় আছে। হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 2 মামলায় এই দম্পতির বিরুদ্ধে প্রায় 12 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 7 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে। এদিকে সাবেক আইজিপি শহীদুল হকের আত্মীয়ের বাসা থেকে হাজার কোটির সম্পদের দলিল সহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে সংস্থাটি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সম রেজাউল করিম। পরের বছরে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী করেন শেখ হাসিনা সরকার। এরপর 2020 সালে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। খোদ আওয়ামী লীগ সরকার আমলে দুদকের কাছে অভিযোগ ছিল, মন্ত্রী হওয়ার পর রেজাউল করিমের সম্পদ বেড়েছে অস্বাভাবিকভাবে। ওই সময় তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও অভিযোগের অনুসন্ধানে নামেনি সংস্থাটি। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সম রেজাউল করিমের সম্পদের অনুসন্ধানে নামে সংস্থাটি। বুধবার সম রেজাউল এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত 8 কোটি 86 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়াও নিজ নামে 12টি ব্যাংক হিসাবের মাধ্যমে 6 কোটি 84 লাখ 82 হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা স্বামীর ক্ষমতার অপব্যবহার করে 3 কোটি 5 লাখ 55 হাজার টাকা অবৈধ সম্পদ পেয়েছে দুদক। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8 কোটি 86 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, 6 কোটি 84 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব ফিরোজা পারভিন 3 কোটি 5 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, তাদের উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অভিযান চালিয়ে সাবেক পুলিশ পরিদর্শক শহীদুল হকের আত্মীয়র বাসা থেকে হাজার কোটি টাকার সম্পদের দলিল সহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে সংস্থাটি। গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে। 2টি বস্তায় 38 প্রকৃতির 48টি আলামত পাওয়া যায়, সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট। তল্লাশি চালিয়ে 2টি বস্তা থেকে 38 ধরনের 48টি আলামতের সন্ধান পায় দুদক। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে 1 বছর আগে চুরি হওয়া মালামাল কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। এ সময় ভারী ঘরে লুটপাট, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। দুপুরে কালিকা প্রসাদ ইউনিয়নের ভুজার বাড়ির সাথে ফুল মিয়ার বাড়ির লোকজনের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, গত বছর চুরি হওয়া মালামাল ভাঙারির দোকানে কেনাবেচা নিয়ে 2 বংশের লোকজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। মঙ্গলবার 2 পক্ষ বাকবিতণ্ডায় জড়ায়। তখন ভুজার বাড়ির তৌফিক, খোকা ও রানাকে এলোপাথারি কুপিয়ে আহত করে ফুল মিয়ার বাড়ির লোকজন। আহত কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে, তবে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে আজ দুপুরে ভুজার বাড়ির লোকজন ফুল মিয়ার বাড়িতে হামলা চালায়। লুটপাটের পর 4টি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজায় শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে দুপক্ষকে দ্বিরাষ্ট্রনীতিতে সমাধানের আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে একেবারে সব ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা এই সপ্তাহেই শুরুর আশ্বাস দিয়েছে ইসরায়েল। 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ইসরায়েল। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ স্থায়ী হবে 42 দিন। এরই মধ্যে বেশ কিছু জিম্মি ও বন্দী বিনিময় করেছে দুপক্ষ। তবে এবার গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জোর দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। 15 মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধের ইতি টানার পক্ষে চীন। জাতিসংঘে দেয়া বক্তব্যে গাজা ইস্যুতে কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই। দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধ চলছে, এখন এটা বন্ধ হওয়া উচিত। মধ্যপ্রাচ্যের মূল ইস্যু গাজা যুদ্ধ। এ যুদ্ধে স্থায়ী অবসানে দ্বিরাষ্ট্রনীতির ভিত্তিতে সমাধান খোঁজা উচিত। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে একেবারে সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছে হামাস। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যেই এই প্রস্তাব বলে জানায় সংগঠনটি। বৃহস্পতিবার 4 জিম্মির মরদেহ ফেরত এবং শনিবার আরও 6 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা 4 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। চলতি সপ্তাহে এই আলোচনা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কাজ করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সম্প্রতি যুক্তরাষ্ট্র গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিবাসন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তার মতো একাধিক ক্ষেত্রে সম্পর্ক রয়েছে দুই দেশের। রাজনৈতিক সম্পর্ক ছাড়াও দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো বলে মনে করা হতো। তবে ভারতের উপর একের পর এক ট্রাম্পের নির্বাহী আদেশে মোদীর সাথে তার সম্পর্ক নিয়ে উঠেছে প্রশ্ন। ক্ষমতার মসনদে ফিরেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি সবল করতে তোড়জোড় শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে একের পর এক দেশ ও সংস্থার জন্য বরাদ্দ করা মার্কিন তহবিল বাতিল করছেন ট্রাম্প, আরোপ করছেন নানা শুল্ক। মুখে বন্ধুত্বের বুলি আওড়ালেও এবার ট্রাম্পের রোষানলে মোদী সরকার। বুধবার ভারতীয় গণমাধ্যমগুলি জানায়, দেশটির জন্য বরাদ্দ 21 মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার শ্রদ্ধা থাকলেও ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এছাড়া যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক বসায়, পাল্টা সেই হারেই ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। সম্প্রতি মোদীর যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়ে আলোচনাও হয় দুজনের মধ্যে, কিন্তু ট্রাম্প সাফ জানিয়ে দেন শুল্ক ইস্যুতে একেবারেই পিছু হটবেন না তিনি। দুই নেতার বৈঠকের পরও ট্রাম্পের এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের কূটনীতি নিয়ে। ভারতের বিরোধী রাজনীতিকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের দুর্বল কূটনীতির দিকটি ফুটে উঠেছে এর মধ্য দিয়ে। এর আগে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের শেকলে বেঁধে ফেরত পাঠানোর ঘটনায়ও বিরোধী দলগুলো আওয়াজ তোলে মোদী প্রশাসনের দুর্বল কূটনীতি নিয়ে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। আসন্ন ঈদে ওয়ালটন পণ্যের ক্রেতারা আবারও মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। এই সুবিধা ঘোষণা করে দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 শুরু করেছে ওয়ালটন। সকালে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে এই তথ্য জানানো হয়। এ সময় ছিলেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার সহ নিশ্চিত উপহার। ঈদুল আজহা পর্যন্ত থাকবে এই সুবিধা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রস্তুতি ভালো না হলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, টুর্নামেন্টে যে কোনো দলকে হারাতে সক্ষম তারা। তাছাড়া পেসার নাহিদ রানার উপর আছে বাড়তি আস্থা। ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে হারাতে চান তারা। নিজেদের ইতিহাসের সবচেয়ে দ্রুততম বোলারকে মাঠে নামানোর অপেক্ষায় বাংলাদেশ ভারত ম্যাচের আগের দিন এভাবেই নাহিদ রানাকে নিয়ে বিশেষ ফিচার প্রকাশ করা হয় আইসিসির ওয়েবসাইটে। নাহিদ রানাকে নিয়ে আগ্রহটা শুধু আইসিসির নয়, ভারতীয় সংবাদ মাধ্যমেরও। ভারত ম্যাচের আগের দিন বাংলাদেশের এই দ্রুততম পেসারকে নিয়েই কথা বলতে হলো টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। রানা যেরকম বোলিং করছে, ওর উপর একটু বাড়তি নজর থাকবে, কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে। যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই
অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি। শক্তির বিচারে ভারত থেকে বেশ পিছিয়ে টাইগাররা, কিন্তু মনোবলে পিছিয়ে থাকতে চান না শান্তরা। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের কাছে হারতে হয়েছে 7 উইকেটে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে চাপটা ব্যাটারদের ওপরই। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট আর টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিরোধ গড়ার বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। এই সংস্করণে আমাদের দলটা ব্যালেন্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। অপরদিকে টুর্নামেন্টে আসার আগে ভারত হারিয়েছে দলের অন্যতম তারকা জসপ্রীত বুমরাকে। তবুও এই দলকে শক্তিশালী বলছেন অধিনায়ক রোহিত শর্মা। বললেন, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশকে হারাতে প্রস্তুত তারা। আমরা অন্য সব টুর্নামেন্টের মতোই এই টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছি। দলে একাধিক কোয়ালিটি সম্পন্ন ক্রিকেটার আছে। আশা করি বাংলাদেশের বিপক্ষে জয় দিয়েই আমাদের ভালো শুরু হবে। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। 2007 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণের পাশাপাশি পিঠা উৎসব হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করা হয়। বিভিন্ন পিঠার স্টল সাজানো হয় বাঙালি ঐতিহ্যের সাথে সম্পৃক্ত বিভিন্ন উপকরণ দিয়ে। খড়কুটা দিয়ে তৈরি এইসব দোকানে মেলে ভাপা, তালকুচি, পাখি, নকশি, ঝিনুক ও চন্দ্রপুলি সহ হরেক রকমের পিঠা। শিক্ষার্থীরা জানান, বাঙালি সংস্কৃতি ধরে রাখতেই এমন আয়োজন। এদিকে পিঠার স্টলগুলোতে ছিল শিক্ষার্থীদের ভিড়। পিঠা উৎসবের পাশাপাশি দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বাহারি রঙের পোশাকে বসন্ত বরণে মাতে তারা। 2025 সালে 78তম ব্রিটিশ একাডেমি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে অনেক হলিউড সেলিব্রিটির রেড কার্পেট লুক এবার সবাইকে মুগ্ধ করেছে। তাদের সাজ পোশাক ও গ্ল্যামারাস উপস্থিতি ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে। সেখান থেকে বাছাই করা বেশ কিছু আলোচিত প্রশংসিত লুক নিয়ে আজকের আয়োজন। বাংলাদেশ সময় রবিবার রাতে ৭৮তম ব্রিটিশ একাডেমি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়। সেখানে হলিউড তারকাদের সাজ পোশাক ও গ্ল্যামার নজর কাড়ে সবার। সেই তালিকায় এবার সবার নজরে ডেমি মুর। আলেকজান্ডার ম্যাককুইনের হাই অকটেন গাউন পরে লন্ডনের রেড কার্পেটে এসেছিলেন এই দাপুটে অভিনেত্রী। এমিলিয়া পেরেজ মনোনীত জো সালদানা আগাগোড়া পুরোটাই কালো লেসের গাউন পরে সবার নজরে ছিলেন। এদিকে সেলেনা গোমেজ একটি কাস্টম শিয়াপারেলি গাউনে গ্ল্যামার মুহূর্তের পুরো সময়টা ধরে রেখেছিলেন নিজের দখলে। মাইকি ম্যাডিসন, যিনি অ্যানোরাতে দর্শকদের বিমোহিত করেছিলেন তার অভিনয় দক্ষতার মাধ্যমে, প্রাদার একটি কাস্টমস স্টেপলেস হালকা রঙের গাউন এবং শাল পরে হেঁটেছেন রেড কার্পেটে। সাইরাস রোনান রুই ভিতর গাউন পরে রেড কার্পেটে হেঁটে নজরে ছিলেন সবার, এবং মনিকা বারবারও একটি আরমানি প্রাইভের ঝিলমিল গাউনে মাতিয়ে রেখেছেন এবারের আসর। তবে বাদ যাননি পামেলা অ্যান্ডারসন। জ্যাকুমাসের ফ্লোর লেন্থ সাদা অফ হোয়াইট শোল্ডার গাউন পরে এসেছিলেন রেড কার্পেটে। এদিকে ফ্যাসিলিটি জোন্স এসেছিলেন জর্জো আরমানি প্রাইভের একটি কালো রঙের গাউন পরে। বাফটা অ্যাওয়ার্ডসের এবারের আসরে বেশ পরিপাটি ছিল আরিয়ানা গ্রান্ডে। একটি বিশাল লুই ভুতোর গাউন পরে এসেছিলেন এবারের আসরে। নাওমি সারাকি একজন ব্রিটিশ অভিনেত্রী। এই প্রথম ভার্সাস চেইনমেল চকলেট বাদামি রঙের ড্রেসে উপস্থিত হন রেড কার্পেটে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।